বঙ্গভূমির প্রতি। দাসেরে মানে সেবককে, মিনতি মানে প্রার্থনা, সাধিতে মানে সম্পাদন করতে, সাধ মানে ইচ্ছা, পরমাদ মানে প্রমাদ বা ভুল বা বিপদ, মধুহীন মানে ফুলের নির্যাসহীন মানে মধুসূদনহীন। ফুলের নির্যাসহীন স্পেলিং হচ্ছে দন্তন্বয় হস্যই অন্তস্থ জয়রেফ আকার দন্তস্ব, নির্যাস হয় দীর্ঘই দন্তন্যহীন বা মধুসূদনহীন। প্রবাসে মানে বিদেশে, কোকোনদ মানে লাল পদ্ম, দৈবের বশে মানে নিয়তি বা দৈব শক্তির প্রভাবে, দেহ আকাশ মানে দেহরূপ আকাশ, খেদ মানে দুঃখ বা অনুশোচনা, অমর মানে মৃত্যুহীন, মক্ষিকা মানে মাছি, অমৃত হ্রদে মানে অমৃতরূপ হ্রদে, ধন্য মানে সার্থক, নরকুলে মানে মানব সমাজে, নিত্য মানে সর্বদা, সেবে মানে সেবা করে, মাগিব মানে প্রার্থনা করিব, হেন মানে এরূপ, শ্যামা মানে শ্যামলা বা বঙ্গভূমি, জন্মদে মানে জন্ম দেন যিনি, মানসে মানে মানস সরোবরে, তামরস মানে পদ্মফুল। রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে। কার লেখা কোন কবিতার অন্তর্গত? বক্তা কে? বক্তা মা বলতে কাকে বুঝিয়েছেন? মায়ের কাছে বক্তা কি মিনতি জানিয়েছেন? উদ্ধৃত অংশটি মধুসূদন দত্ত বিরচিত বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে অমরত্ব অভিলাষে অভিলাষী কবি মধুসূদন দত্ত স্বয়ং। অমরত্ব অভিলাষে, অভয়স্বই লয়াকার পেটকাটা মূর্ধন্যস্ব একার, অভিলাষে অভিলাষী, অভয়স্বই লয়াকার পেটকাটা মূর্ধন্যস্ব দীর্ঘ, অভিলাষী কবি মধুসূদন দত্ত স্বয়ং। আলোচ্য অংশে মা বলতে কবি সুজলা সুফলা বঙ্গভূমিকেই বুঝিয়েছেন। এখানে দেশ জননীর উপর ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে, তবে দেশ তো শুধুমাত্র মাটি দিয়ে গড়া নয়, মানুষ দিয়ে গড়া। তাই দেশের অগণিত মানুষের মনোমন্দিরে ঠাঁই আশা করছেন কবি। যশোভিলাষী কবি বিদেশ যাত্রার আগে বঙ্গজননীর নিকট প্রার্থনা জানিয়েছেন যে তিনি যেন কবিকে কোনোদিন বিস্মৃত না করেন, বয়হস্যই দন্তস্বয় ময়েরিত, বিস্মৃত না হন। তিনি যেন কবিকে কোনোদিন বিস্মৃত না করেন হবে, তিনি যেন কবিকে মনে রাখেন। বিস্মৃত না করেন মানে স্মৃতি থেকে মুছে দেওয়া আর কি, বিস্মৃত। তিনি যেন কবিকে মনে রাখেন। মনের বাসনা চরিতার্থ করতে গিয়ে যদি ভুলভ্রান্তি ঘটে, তবুও তিনি যেন কবিকে ভুলে না যান। প্রবাসে দৈবের বশে যদি তার জীবনাবসান হয়, তবে তাতে কবির কোনো দুঃখ নেই, কারণ মানুষের জীবন চিরস্থায়ী নয়। মানুষ মরণশীল, ম র মূর্ধন্য তালবস্বয় দীর্ঘই ল। প্রবাসে দৈবের বশে যদি তার জীবনাবসান হয়, তবে তাতে কবির কোনো দুঃখ নেই, কারণ মানুষের জীবন চিরস্থায়ী নয়, কারণ মানুষ মরণশীল। একদিন কবিকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু যদি বঙ্গভূমি কবিকে মনে রাখে, তবে কবি মরতেও ভয় পান না, কারণ তিনি জানেন দেশের মানুষরা যাকে মনে রাখে সেই ধন্য। তবে মধু কবির এমন কোনো গুণ নেই যার জন্য কবি অমরত্ব প্রার্থনা করতে পারেন, অমরতয়ব প্রার্থনা করতে পারেন। তবে দেশ মাতৃকা যদি কবির ভুল ত্রুটি মার্জনা করে শুধুমাত্র গুণগুলিকে তুলে ধরেন, তবে কবি দেশবাসীর মনে অমর হয়ে থাকবেন। মধু কবির এমন কোনো গুণ নেই যার জন্য কবি অমরত্ব প্রার্থনা করতে পারেন। তবে দেশমাতৃকা যদি কবির ভুল ত্রুটি মার্জনা করে শুধুমাত্র গুণগুলিকে তুলে ধরেন, তবে কবি দেশবাসীর মনে অমর হয়ে থাকবেন। তার একান্ত বাসনা তিনি যেন দেশবাসীর মানসে অর্থাৎ মানস সরোবরে
সব ঋতুতে ফুটে থাকতে পারেন। দন্ত স রয়কার ব রয়কার সরোবরে সর্ব ঋতুতে ফুটে থাকতে পারেন। নেক্সট কোয়েশ্চেন, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ। কার লেখা কোন কবিতার অন্তর্গত? বক্তাকে কার প্রতি বক্তার এই উক্তি? মনের কিরূপ স্বাদ ও কিরূপ পরমাদের কথা বলা হয়েছে। উদ্ধৃত অংশটি কবি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে অমরত্ব অভিলাষী কবি স্বয়ং তিনি বঙ্গভূমির কাছে অমরত্ব প্রার্থনা করেছেন। তিনি বঙ্গভূমির কাছে অমরত্ব অমরতয়ব প্রার্থনা করেছেন। কবিতার মনের স্বাদ বঙ্গজননীর কাছে জ্ঞাপন করেছেন। অমরত্ব লাভে ইচ্ছুক কবি বঙ্গজননীর কাছে প্রার্থনা জানিয়েছেন যে বঙ্গজননী যেন তাকে ভুলে না যান, যেন তাকে আপন হৃদয়ে চিরভাস্বর করে রাখেন। জয়হস্যই র ভয়াকার দন্তস্বয় ব র ভাস্বর করে রাখেন। কবির ঐকান্তিক কামনা এবং ঐকান্তিক বাসনা এই যে প্রবাসী কবিকে যেন বঙ্গভূমি অর্থাৎ জন্মভূমি অর্থাৎ বঙ্গভূমি এবং জন্মভূমির প্রতিটি মানুষ মনে রাখে। দেশবাসী যেন তাদের মনোমন্দিরে কবিকে চিরকাল স্থান দেন। কাব্য জীবনে ও ব্যবহারিক জীবনে কবি যেন প্রতিষ্ঠা লাভ করতে পারেন। কবির স্বাদ পুরাণকালে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, স্বাদ পুরাণকালে মানে যেই সময় স্বাদ পূরণ হবে আর কি, পয় দীর্ঘ র মূর্ধন্য পুরণকালে, পয় দীর্ঘ র মূর্ধন্য কয়াকার লয়কার পুরণকালে, পুরাণ হলে তো পৌরাণিক কাহিনী হয়ে যেত, স্বাদ পূরণকালে পয় দীর্ঘ র মূর্ধন্য কয়াকার লয়কার, স্বাদ পূরণকালে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, অর্থাৎ যদি কোনো পরমাদ ঘটে, যদি কবি দেশমাতৃকাকে বিস্মৃত হন, দেশমাতৃকার দ্বারা বিস্মৃত হন, তাহলে হবে কাব্য অনুশীলনে যদি কবি ভ্রান্ত পথ অনুসরণ করেন, তবে বঙ্গজননী যেন তার কোকোনদকে মধুহীন না করেন, অর্থাৎ মধু কবিকে ভুলে না যান। তিনি যেন সর্ব ঋতুতে বঙ্গজননী তথা বঙ্গবাসীর মনে বিরাজ করতে পারেন। কবির স্বাদ পূরণকালে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, অর্থাৎ যদি কোনো পরমাদ ঘটে, যদি কবি দেশমাতৃকাকে বিস্মৃত করেন বা দেশমাতৃকার দ্বারা বিস্মৃত হন, কাব্য অনুশীলনে যদি কবি, এটা না কন্টিনিউ এই বইটায় ল্যাঙ্গুয়েজটা ভুল লিখে গেছে, এটা কিন্তু দেখতে হবে। কবি এই দেশমাতৃকাকে বিস্মৃত হন আবার কি, কাব্য অনুশীলনে যদি কবি ভ্রান্ত পথ অনুসরণ করেন, তবে বঙ্গজননী তার কোকোনদকে মধুহীন যেন না করেন, অর্থাৎ মধু কবিকে ভুলে না যান। তিনি যেন সর্ব ঋতুতে বঙ্গজননী তথা বঙ্গবাসীর মনে বিরাজ করতে পারেন। নাহি মা ডোরি সমনে কার লেখা কোন কবিতার অন্তর্গত? বক্তাকে বক্তা সমনের কথা বলেছেন কেন? কোন অবস্থায় বক্তা সমনের ভয় করেন? উদ্ধৃত অংশটি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে বক্তা উচ্চাভিলাষী কবি মধুসূদন স্বয়ং কবি বঙ্গজননীর কাছে অমরত্ব প্রার্থনা করেছেন। প্রবাসযাত্রী কবির মনে হয়েছে সুদূর প্রবাসে যদি তাঁর জীবনাবসান ঘটে, তাহলে বঙ্গজননী হয়তো তাঁকে ভুলে যাবেন। এমন সম্ভাবনার কথাই মনে করে কবি বঙ্গজননীর কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি যেন কবির প্রতি বিস্মৃত না হন। অবধারিত নিয়মে মৃত্যু আসবেই, সেই প্রসঙ্গে সমনের কথা মনে হয়েছে। কিন্তু কবি সমনকে ভয় পায় না, কারণ কবি জানেন জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে।
জন্মিলে মরিতে হবে একটা লাইনে, অমর কে কোথা কবে আরেকটা লাইনে, চিরস্থির কবে কমা হায় রে জীবন নদে, চিরস্থির চয়হস্যই র দন্তস্বয় থয়হস্যই র, কবে দন্ত নয় দীর্ঘই র হায় রে জীবন নদে, বর্গে জ দীর্ঘই ব দন্ত ন দয়কার, চিরস্থির কবে হায় রে জীবন নদে। কবির এমন কোনো গুণ নেই যার জন্য কবি অমরত্ব দাবি করতে পারেন, কিন্তু জননী জন্মভূমি যদি নিজ গুণে কবির সব দোষ ভুলে শুধু কবির গুণগুলিকে মনে রাখেন, তবে কবি নিজেকে ধন্য বলে মনে করবেন। আর সেই অবস্থায় কবি সমনকেও ভয় পান না, তালবস্য মদন্তন্য, কারণ মৃত্যুতে কবির নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও দেশবাসীর হৃদয়ে চিরভাস্বর চির অম্লান হয়ে থাকবেন। কারণ মৃত্যুতে কবির নশ্বর দেহ পঞ্চভূতে চ ভয় দীর্ঘৌ তয়কার, পঞ্চভূতে বিলীন বয়হস্যই লয় দীর্ঘই ন বিলীন হয়ে গেলেও দেশবাসীর হৃদয়ে চিরভাস্বর চয়হস্যই র ভয়াকার দন্তশয় ব র ভাস্বর চির অম্লান হয়ে থাকবেন। নেক্সট কোয়েশ্চেন, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। এটা হচ্ছে কার লেখা, কোন কবিতার অন্তর্গত? বক্তাকে একদিকে কবি বলছেন তিনি গুণহীন, অপরদিকে তিনি আবার অমরত্ব প্রার্থনা করছেন। এর কারণ বিশ্লেষণ করো। কবির জন্মভূমির কাছে কি প্রার্থনা জানিয়েছেন? আলোচ্য অংশটি কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতা থেকে চয়ন করা হয়েছে। আলোচ্য অংশে বক্তা উচ্চাভিলাষী কবি মধুসূদন দত্ত, তিনি বিদেশে যাত্রার প্রাক্কালে বঙ্গজননীর কাছেই প্রার্থনা জানিয়েছেন। ব্যক্তিগত জীবনে কবি উচ্চাভিলাষী, হস্যৌ চয় চয় আকার ভয়স্যই লয়াকার পেটকাটা মূর্ধন্যস্বয় দীর্ঘই, তাই অভিলাষ পূরণে বিদেশ যাত্রার প্রাক্কালে বঙ্গভূমির কাছে এই প্রার্থনা জানিয়েছেন। কবি আত্মসমালোচনা করে বলেছেন যে তিনি গুণহীন, কর্মেই মানুষের প্রকৃত পরিচয়, কর্মই মানুষকে চিরস্মরণীয় করে রাখে, নশ্বর পৃথিবীতে মানুষকে অবিনশ্বর কীর্তির অধিকারী করে, কিন্তু তার এমন কোনো গুণ নেই যার জন্য তিনি বঙ্গভূমির কাছে অমরত্ব প্রার্থনা করতে পারেন। আবার কবি এও জানেন যে দেবতার দয়ায় যেমন সাধারণ মাছিও অমৃত হ্রদে পড়লে অমরত্ব লাভ করতে পারে, তেমনি জন্মভূমির দয়া পেলে সাধারণ মানুষও অমরত্ব লাভ করতে পারে। তাই জন্মভূমির যদি দয়া হয়, যদি বঙ্গজননী তাকে তার দোষগুলি ক্ষমা করে গুণগুলি ধরেন, তবে কবি তাঁর কৃপা থেকে বঞ্চিত হবেন না। বঙ্গজননীর দয়ায় তিনি বঙ্গজননীর অসংখ্য মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার দেহ পঞ্চভূতে লীন হয়ে গেলেও বঙ্গবাসীর মনোমন্দিরে তিনি চিরভাস্বর চির অম্লান হয়ে থাকবেন। নেক্সট কোয়েশ্চেন, কবি একবার বলেছেন অমরকে কোথা কবে, আবার অন্য জায়গায় বলেছেন অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। কোন কবিতায় কবি একথা বলেছেন, কখন বলেছেন, কবির কি উচ্চাভিলাষ ছিল? কবির এরূপ বিপরীতধর্মী মনোভাবের কারণ বিশ্লেষণ করো। উদ্ধৃত অংশে বক্তা বঙ্গভূমির প্রতি কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত স্বয়ং কবি প্রবাস যাত্রার আগে বঙ্গভূমির কাছে তাঁর এরূপ মনোবাসনা প্রকাশ করেছেন। কবির অভিলাষ ছিল তিনি জাতির মনোমন্দিরে চিরভাস্বর চির অম্লান থাকবেন, জন্মভূমি যেন তাকে ভুলে না যান, জন্মভূমির প্রতিটি মানুষের মনে তিনি যেন সতত জগরুক থাকবেন, সতত জাগরুক, বর্গের জয়াকার গ রয় হস্যৌক জাগরুক থাকেন। কবির অভিলাষ ছিল তিনি জাতির মনোমন্দিরে চিরভাস্বর চির অম্লান থাকবেন, জন্মভূমি যেন তাকে ভুলে না যান, জন্মভূমির প্রতিটি মানুষের মনে তিনি যেন সতত জাগরুক থাকেন। বর্গের জয়াকার গ রয় হস্যৌক। কবি জানেন মৃত্যু অবশ্যম্ভাবী, কারণ জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। কবি এও জানেন যে এমন কিছু মানুষ আছে যারা তাদের কর্মের জন্য মানুষের মনে মণিকোঠায় মূর্ধন্যহস্যই কয়কার ঠয়াকার অন্তঃস্থ মণিকোঠায় চিরভাস্বর হয়ে আছেন,
কারণ তাঁদের মহান কীর্তি তাদেরকে অমর করে রেখেছে। আলোচ্য অংশে কবি অমর শব্দটিকে দুবার ব্যবহার করেছেন দুটি অর্থে। অমর কে, কোথা, কবে বলতে জগতের সব মানুষের মৃত্যুর কথা বলেছেন। আবার অমর করিয়া বর দেহ অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। ব্যক্তিগত জীবনে কবি আচ্ছা যারা তাঁদের কর্মের জন্য মানুষের মনের মণিকোঠায় চিরভাস্বর। আচ্ছা, কবি এও জানেন যে এমন কিছু মানুষ আছেন যারা তাঁদের কর্মের জন্য মানুষের মনের মণিকোঠায় চিরভাস্বর হয়ে আছেন, কারণ তাঁদের মহান কীর্তি তাদের অমর করে রেখেছে। আলোচ্য অংশে কবি অমর শব্দটিকে দুবার ব্যবহার করেছেন দুটি অর্থে। অমরকে কোথা, কবে বলতে জগতের সব মানুষের মৃত্যুর কথা বলেছেন। আবার অমর করিয়াবর দেহ দশে দেহ দাসে সুবরদে বলতে তার মৃত্যুর পরও সুকর্মের কীর্তির মাধ্যমে জনমানসে বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই প্রথম অমর শব্দটি দেহের পঞ্চভূতে লীন হয়ে যাওয়ার সঙ্গে তুলনীয় তুলনীয় কারণ জাত ব্যক্তি মাত্রই, কারণ সমস্ত মানুষই মৃত্যুর অধীন। আবার দ্বিতীয় অমর শব্দটি মৃত্যুহীন অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ মৃত্যুর পর তাঁর দেহ পঞ্চভূতে লীন হয়ে গেলেও মানুষের মনোমন্দিরে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। এই যে কারণ জাত ব্যক্তি মাত্রই মৃত্যুর অধীন, জাত ব্যক্তি বর্গের জয়াকার ত, জাত ব্যক্তি মাত্রই মৃত্যুর অধীন। আবার দ্বিতীয় অংশ শব্দটি মৃত্যুহীন অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ মৃত্যুর পর তাঁর দেহ পঞ্চভূতে লীন হয়ে গেলেও মানুষের মনোমন্দিরে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। নেক্সট কোয়েশ্চেন। মক্ষিকাও গলে না গো পুরিলে অমৃত হ্রদে। কার লেখা কোন কবিতার অন্তর্গত? বক্তা কে? উদ্ধৃত অংশটি কবি মধুসূদন দত্ত বিরচিত বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে বক্তা উচ্চাভিলাষী কবি মাইকেল মধুসূদন দত্ত। পার্থিব জীবনে জাত ব্যক্তির মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু মানুষ তার কর্মকীর্তির দ্বারা মানুষের হৃদয় মন্দিরে স্থান করে নিতে পারে। এই প্রসঙ্গে কবির এই উক্তি, জন্মিলে মরিতে হবে অমর কে, কোথা, কবে, এই কথা কবি ভালোভাবেই জানেন। মৃত্যু অবশ্যম্ভাবী, তাই কবি জানেন যে একদিন তাকেও চলে যেতে হবে। তবে তার জন্য কবি চিন্তিত বা দুঃখিত নন। তার আশা, তার কাব্য কবিতার জন্য তিনি দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সামান্য মৌমাছি মধু পান করতে গিয়ে অনেক সময় মধুভাণ্ডে পড়ে গিয়ে মারা যায়, কিন্তু তার দেহ দীর্ঘদিন অবিকৃত থাকে। ঠিক এমনভাবেই যদি কবির মৃত্যু হয়, তবে কৃতকর্মের জন্য তিনিও মানুষের হৃদয় মন্দিরে চিরভাস্বর হয়ে বিরাজ করবেন। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে হেন অমরতা আমি? কহ গো শ্যামা জন্মদে। কার লেখা কোন কবিতার অন্তর্গত? শ্যামা জন্মদে কথাটির অর্থ কি? কাকে শ্যামা জন্মদে বলা হয়েছে এবং কেন হেন অমরতা বলতে কি বুঝিয়েছেন? আলোচ্য অংশটি কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। শ্যামা জন্মদে কথার অর্থ শস্য শ্যামলা জন্মদাত্রী, বঙ্গভূমিকেই বুঝিয়েছেন। বঙ্গভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা, জননী ও জন্মভূমি মানুষের কাছে সমগোত্রীয়। কবির কাছে জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। স্বর্গাদপি গরীয়সী, দন্তস্বয় ব গয়রে ফাঁকা দ পয়হস্যই, স্বর্গাদপি গ রয় দীর্ঘই অন্তস্থ দন্তস্বয় দীর্ঘই, স্বর্গাদপি গরীয়সী। এ কারণেই শ্যামা জন্মদে বলা হয়েছে। হেন অমরতা কবি বুঝেছেন পার্থিব। হেন অমরতা বলতে কবি বলেছেন পার্থিব অমরতা, যে অমরতা মানুষকে নশ্বর পৃথিবীতে অবিনশ্বর করে রাখে। কবি জানেন জন্মিলে মরিতে হবে অমর কে, কোথা, কবে, কিন্তু তা সত্ত্বেও কবির একান্ত প্রার্থনা তার কবিকীর্তির জন্য তিনি যেন শ্যামা জন্মদে বঙ্গভূমির কাছে অমর হয়ে থাকেন। বঙ্গভূমি যেন কবিকে
বঙ্গবাসীর স্মৃতিপটে চিরভাস্বর করে রাখেন। নেক্সট কোয়েশ্চেন, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। আলোচ্য অংশটি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমি প্রতি কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে বক্তা মধুকবি স্বয়ং বিদেশ যাত্রার প্রাক্কালে কবি বঙ্গভূমির কাছেই প্রার্থনা করেছেন বঙ্গজননী যেন কবিকে ভুলে না যান। বঙ্গজননী যদি কবিকে মনে রাখেন তবে কবি মরণেও ভয় পান না। আসলে মধুসূদন দত্ত বঙ্গজননীর কাছে যশপ্রার্থী। কবি জানেন মৃত্যু জীবনে স্বাভাবিক পরিণতি। জাত ব্যক্তির মৃত্যু স্বাভাবিক, কারণ স্বাভাবিক, তাই কবি মৃত্যুকে ভয় পান না। জাত ব্যক্তির মৃত্যু স্বাভাবিক এবং অবশ্যম্ভাবী, তাই কবি মৃত্যুকে ভয় পান না। জননী বঙ্গভূমি যদি কবিকে মনে রাখেন তবে কবি মরণকেও ভয় পান না। তাহলে প্রবাসে মরণেও কবি অবিস্মরণীয় হয়ে থাকবেন জাতীয় হৃদয়ে, কারণ তার দেহ পঞ্চভূতে লীন হলেও জাতির মানসলোকে তিনি চির চিরভাস্বর থাকবেন। তাঁর কীর্তি তাঁকে অমর করে রাখবে। অবশ্য যদি বঙ্গভূমি তার প্রতি করুণা করেন তবেই সেটা সম্ভব। নেক্সট কোয়েশ্চেন, কিন্তু যদি রাখো মনে নাহি মা ডোরি সমনে। মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। কার লেখা, কোন কবিতার অন্তর্গত? বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছেন? বক্তার বক্তব্য কি? আলোচ্য অংশটি কবি মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে বক্তা স্বয়ং কবি মধুসূদন দত্ত। তিনি একথা তার জন্মভূমি রূপ মাকে সম্বোধন করে বলেছেন, কারণ জননী আর জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। তাই জননী আর জন্মভূমির মধ্যে কোনো পার্থক্য কবি দেখতে পাননি। কবি অকুণ্ঠ চিত্তে চিৎকার করেছেন যে তাঁর কোনো গুণ নেই, তাই তিনি চিরস্মরণীয় হয়ে থাকার দাবি করতে পারেন না। কিন্তু জননী জন্মভূমি যদি তার সমস্ত দোষগুলিকে ভুলে কেবল গুণগুলিকে মনে রাখেন তবে কবির মনস্কামনা পূরণ হতে পারে, কবি জীবনে ধন্য হতে পারেন। সেরূপ অবস্থায় কবি সমনকেও ভয় পান না। তালবস্য মদন্তন সমনকেও ভয় পান না, কারণ সমন তার নশ্বর দেহকে পঞ্চভূতে লীন করে দেবে সত্য, কিন্তু জন্মভূমির স্মৃতিপটে জন্মভূমির প্রতি মানুষের মনে তিনি চিরভাস্বর, চির অম্লান থাকবেন। এই কারণেই কবি সমনকে ভয় পান না, প্রবাসে মৃত্যুতে কেউ পরোয়া করেন না। নেক্সট কোয়েশ্চেন, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। কার লেখা, কোন কবিতার অন্তর্গত? বক্তা কে, প্রসঙ্গ কি? বক্তার বক্তব্য কি? আলোচ্য অংশটিতে কবি মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতার আলোচ্য অংশটি কবি মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে বক্তা যশপ্রার্থী কবি মধুসূদন দত্ত। আলোচ্য অংশে বক্তা যশপ্রার্থী কবি মধুসূদন দত্ত। কবি বিদেশে যাত্রার আগে বঙ্গভূমির কাছে প্রার্থনা করেছেন যেন বিদেশে দৈবের বশে তাঁর জীব তারা যদি খসে পড়ে, অর্থাৎ যদি তার মৃত্যু হয়, তাহলে তিনি মোটেও দুঃখিত হবেন না, কারণ জীব মরণশীল, তাই মৃত্যু অনিবার্য। মৃত্যুর হাত থেকে কারোর রক্ষা নেই। এই প্রসঙ্গেই কবির এই উক্তি। পৃথিবীতে কেউই অক্ষয় পরমায়ু নিয়ে জন্ম নেয় না, সকলকেই একদিন মরতে হয়। নদীর জল যেমন চঞ্চল, তার প্রবাহ যেমন কখনো থেমে থাকে না, মানুষের জীবন প্রবাহও নদীর জলের মতোই চিরচঞ্চল। কোনো মুহূর্তে জীবন শেষ হয়ে যাবে কোন মুহূর্তে জীবন শেষ হয়ে যাবে তা কেউ বলতে পারে না। নদী যেমন চির প্রবাহমান, মানুষের জীবন প্রবাহও তেমনি। নদী যেমন সাগরে পড়েই সম্পূর্ণতা লাভ করে, মানুষের জীবনও তেমনি মৃত্যুর মধ্যেই সম্পূর্ণতা লাভ করে। অমর করিয়া বর দেহদাসে সুবরদে। কার লেখা, কোন কবিতার অন্তর্গত? সুবরদে বলতে কাকে বোঝানো হয়েছে? তিনি কি কারণে কবিকে বরদান করবেন?
কবি যে অমরত্ব প্রার্থনা করছেন তার প্রকৃত অর্থ কি? আলোচ্য অংশটি কবি মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। সুবরদে বলতে কবি বঙ্গভূমিকেই বুঝিয়েছেন। বঙ্গভূমি যেন কবির সমস্ত দোষ অপরাধ ক্ষমা করে তাঁকে অমরত্বের বরদান করেন, যাতে করে তিনি মৃত্যুর পরেও নরলোক মানুষের মনে চিরভাস্বর হয়ে থাকতে পারেন। জীবমাত্রই মরণশীল, জাত ব্যক্তির মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যুর পর মানুষের দেহ পঞ্চভূতে লীন হয়ে যায়, কিন্তু কবির আশা তিনি জন্মভূমির স্নেহ থেকে বঞ্চিত না হয়ে চির অমরত্ব লাভ করবেন। অর্থাৎ কবি তার কাব্যকীর্তির জন্য বঙ্গভূমির মানুষের মনে স্থায়ী আসন লাভ করবেন, কারণ মৃত্যুতে মানুষের নশ্বর দেহ পঞ্চভূতে লীন হয়ে যায়, কিন্তু বঙ্গভূমি যদি তার প্রতি একটু সহানুভূতিশীল হন, পঞ্চভূতে লীন প ইয় চ ভয় দীর্ঘৌ তয়কার, পঞ্চভূতে লীন লয়ে দীর্ঘই দন্ত না লীন, পঞ্চভূতে লীন হয়ে যায়, কিন্তু বঙ্গভূমি যদি তার প্রতি একটু সহানুভূতিশীল হন, মৃত্যুতে মানুষের নশ্বর দেহ পঞ্চভূতে লীন হয়ে যায়, কিন্তু বঙ্গভূমি তার প্রতি যদি একটু সহানুভূতিশীল হন, দন্ত সহায়কা দন্ত সহানু ভয় দীর্ঘৌ তয় হস্যই ভূতি তালবস্বয় দীর্ঘই লশীল, সহানুভূতিশীল হন, তবে তিনি বঙ্গভূমির মানুষের মনে চির অম্লান থাকতে পারেন। এখানে এরূপ অমরত্বের কথা বলা হয়েছে। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথাফলে, মধুময় তাম্রস কি বসন্তে কি শরদে। কার লেখা কোন কবিতার অন্তর্গত? বক্তাকে মা কাকে বলা হয়েছে? মানুষে বলতে কি বোঝানো হয়েছে? তা কি জন্য বিখ্যাত? মধুময় তামরসের অর্থ কি? উদ্ধৃত অংশটি কবি মাইকেল মধুসূদন দত্তের রচিত বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে বক্তা উচ্চাভিলাষী কবি স্বয়ং। মা বলতে কবির জন্মভূমি শ্যামলা বঙ্গভূমিকেই বোঝানো হয়েছে। মানুষে বলতে তিব্বতে মানস সরোবরের কথা বলা হয়েছে। স্ফটিক স্বচ্ছ জলে বছরের সব সময় অসংখ্য পদ্মফুল প্রস্ফুট হয়ে থাকে। আবার অন্য অর্থে মানুষের মনোলোককে বোঝানো হয়েছে। কবির একান্ত প্রার্থনা কবিও যেন বঙ্গভূমির প্রতি মানুষের মনে অর্থাৎ মানসে সর্বঋতুতে বিরাজ করতে পারেন। মধুময় তামরস শব্দের অর্থ মধুপূর্ণ নীলপদ্ম। এই নীলপদ্ম মানস সরোবরে সারা বছর ফুটে থাকে। কবি একান্ত বাসনা কবিও যেন বঙ্গভূমির মানস লোকে চিরদিনই বিরাজ করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। আলোচ্য অংশটি কবি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে বক্তা কবি স্বয়ং। তিনি একথা বঙ্গভূমির উদ্দেশ্যে বলেছেন। সুবরদে বলতে বরদান করেন এমন দেবীকে বোঝানো হয়েছে, তবে বিশেষ অর্থে কবি জন্মভূমির বঙ্গভূমিকেই বোঝানো হয়েছে। দাসে বলতে কবি দাসকে অর্থাৎ নিজেকে বুঝিয়েছেন। আসলে বক্তা বলতে চেয়েছেন যে বঙ্গজননী যদি হয়ে দয়া পরবশ হয়ে দ অন্তঃস্থকার দয়া পর ব তালবস্য দয়া পরবশ হয়ে কবিকে বরদান করেন, তবে কবিও দেশবাসীর মনে চিরস্মরণীয় হয়ে বিরাজ করতে পারবেন। কবি আপন কবি কীর্তির পুরস্কার স্বরূপ অমরত্ব লাভ করতে চান। পয়হস্যৌ র দন্তস্বয় কয়াকার র পুরস্কার দন্তস্বয় ব রয় দীর্ঘৌ প পুরস্কার স্বরূপ অমরত্ব লাভ করতে চান, কিন্তু তা সম্ভব হবে যদি বঙ্গজননী তাঁর প্রতি কৃপা করে তাকে বরদান করেন। তাঁর বরদানেই কবি বঙ্গবাসীর হৃদয়ে মন্দিরে চিরভাস্বর হয়ে থাকতে পারবেন। কিন্তু যদি রাখো মনে নাহি মা ডোরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত রধে। কার লেখা কোন কবিতার অন্তর্গত? বক্তাকে। কাকে উদ্দেশ্য করে বক্তার এই উক্তি? আলোচ্য অংশে বক্তার বক্তব্য কি? আলোচ্য অংশটি কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে বক্তা উচ্চাভিলাষী কবি মধুসূদন দত্ত স্বয়ং। বক্তা একথা জননী স্বরূপা
বর্গের জ দন্ত ন দন্ত ন দীর্ঘ দন্য জননী দন্তস্বয় বর অয় দীর্ঘ পয়াকার স্বরূপা বঙ্গভূমিকে উদ্দেশ্য করে বলেছেন, বঙ্গজননী যদি কবিকে মনে রাখেন, অর্থাৎ বঙ্গবাসী যদি কবির কথা স্মরণে রাখে, তবে কবি সমনকেও ভয় করেন না, কারণ মৃত্যুতে তার দেহ পঞ্চভূতে লীন হবে ঠিকই, কিন্তু মানুষের হৃদয় মন্দিরে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। সামান্য মাছি যেমন অমৃতের হ্রদে পড়লে ডোবে না, বরং অমৃতের স্পর্শে অমরত্ব লাভ করে, ঠিক তেমনভাবেই বঙ্গজননীর সামান্য কৃপা লাভ করলেও কবিও পার্থিব জীবনে অমরত্ব লাভ করতে পারবেন। সামান্য মাছি যেমন অমৃত হ্রদে পড়লে ডোবে না, বরং অমরত্বের স্পর্শে অমরত্ব লাভ করে, ঠিক তেমনভাবেই বঙ্গজননীর সামান্য কৃপা লাভ করলে কবি পার্থিব জীবনে অমরত্ব লাভ করতে পারবেন। বঙ্গজননীর সামান্য কৃপা কবিকে চিরস্মরণীয় করে রাখবে বাঙালির হৃদয় আকাশে। হয়রি দ অন্তস্থয় আকার কয়াকার তালবস্যয়কার হৃদয় আকাশে। নেক্সট কোয়েশ্চেন, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে, কার লেখা কোন কবিতার অন্তর্গত? বক্তাকে নীর শব্দটির দুটি প্রতিশব্দ লেখো, আলোচ্য অংশের অর্থ পরিস্ফুট করো, আলোচ্য অংশের রূপক বিশ্লেষণ করো। আলোচ্য অংশটি কবি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে বক্তা কবি মাইকেল মধুসূদন দত্ত স্বয়ং। নীর শব্দের অর্থ হলো জল, দুটি প্রতিশব্দ হলো সলিল ও বাড়ি। এবার নদীর জল চির প্রবাহমান, নদীর জল কোনোদিন থেমে থাকে না, যে নদীতে জল না থাকে, প্রবাহ না থাকে, সে নদী গতিহীন, প্রাণহীন। কবি আমাদের জীবনকে নদীর প্রবাহের সঙ্গে তুলনা করেছেন। মানুষের জীবন নদীর প্রবাহের মতোই, নদী থেমে যাওয়া মানুষের জীবনের অবসানের সামিল। নদীর মতোই মানুষের জীবন নদও চিরস্থির থাকে না। রূপক, এটার আলোচ্য অংশের রূপক বিশ্লেষণ করে, কথাটার মানে জানি না। আলোচ্য অংশের রূপকটি গভীর তাৎপর্যবাহী। মানুষের জীবন নদীর সঙ্গে তুলনীয়, এখানে মানব জীবনের একটি সুন্দর চিত্র ধরা পড়েছে। আলোচ্য অংশের রূপকটি গভীর তাৎপর্যবাহী। মানুষের জীবন নদীর সঙ্গে তুলনীয়, এখানে মানব জীবনের একটি সুন্দর চিত্র ধরা পড়েছে। নেক্সট কোয়েশ্চেন, এটা আইসিএসসি 2017-এর, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে। এটি কবি কার উদ্দেশ্যে লিখেছেন? কবিকে কোন বিশেষ ব্যক্তিত্ব সাহায্য করেছিলেন? কে কাকে দয়া করার কথা বলেছেন? কবি এখন প্রার্থনার কারণ কি? কবির কয়েকটি গুণের পরিচয় দাও। বিদেশ যাত্রার প্রাক্কালে কবি বঙ্গভূমির কাছে এই প্রার্থনা করেছেন বঙ্গজননী যেন তার কবিকে ভুলে না যান। বঙ্গজননী যদি কবিকে মনে রাখেন, তবে কবি মরণেও ভয় পান না। কবি বিদেশ যাত্রার আগে প্রিয় জন্মভূমির কাছে প্রার্থনা করেছেন যে তিনি যেন কবিকে দয়া করেন, জন্মভূমি যেন তাকে বিস্মৃত না হন। আসলে মধুসূদন দত্ত বঙ্গজননীর কাছে যশ প্রার্থী। কবি জানেন মৃত্যু জীবনের স্বাভাবিক পরিণতি। জাত ব্যক্তির মৃত্যু স্বাভাবিক, জাত ব্যক্তির মৃত্যু স্বাভাবিক এবং অবশ্যম্ভাবী। তাই কবি মৃত্যুকে ভয় পান না। জননী বঙ্গভূমি যদি কবিকে মনে রাখেন, তবে কবি মরণকেও ভয় পান না। তাহলে প্রবাসে মরণেও কবি অবিস্মরণীয় হয়ে থাকবেন জাতির হৃদয়ে, কারণ তার দেহ পঞ্চভূতে লীন হলেও জাতির মানসলোকে তিনি চির অম্লান, চিরভাস্বর থাকবেন। তাঁর কীর্তি তাকে অমর করে রাখবে। অবশ্য যদি বঙ্গভূমি তার প্রতি করুণা করেন, তবেই সেটা সম্ভব। কবি একাধারে কবি, নাট্যকার, প্রতিভাধর। তিনি প্রথম অমৃতাক্ষর ছন্দের প্রচলন করেন। বাংলার চতুর্দশপদী কবিতা লেখায় তিনি পথিকৃৎ।
এই যে লাস্টে লিখেছে কবির কয়েকটি গুণের পরিচয় দাও, তাতে এটা আনসার। কবি একাধারে কবি, নাট্যকার, প্রতিভাধর। তিনি প্রথম অমৃতাক্ষর ছন্দের প্রচলন করেন। বাংলায় চতুর্দশপদী কবিতা লেখায় তিনি পথিকৃৎ, মানে প্রথম তিনি লেখেন। কবিতার সারাংশ সংক্ষেপে, উচ্চাভিলাষী কবি বিদেশ যাত্রার আগে বঙ্গভূমির কাছে প্রার্থনা জানিয়েছেন যে তিনি যেন কবিকে সর্বদা মনে রাখেন। মাতৃভূমির কাছে তিনি স্মরণীয় হয়ে থাকতে চান। উচ্চাশা পূরণ করতে গিয়ে যদি কোনো রকম ভুল করে বসেন, তবুও জন্মভূমি যেন তাকে স্মরণে রাখে। প্রবাসে দৈবের বশে যদি তার মৃত্যুও হয়, তবুও জন্মভূমি তাকে মনে রাখে। এই মৃত্যুতে তার কোনো দুঃখ নেই, কারণ মানুষ মরণশীল, জন্মিলে মরিতে হবে। একটা লাইনে অমর কে কোথা কবে, আর একটা লাইন চিরস্থির কবে নীর, আর একটা লাইন হায় রে জীবন ন দে, আর একটা লাইন। কবি জানেন যে সেই ব্যক্তি জীবন সার্থক যিনি মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। দেশবাসীর মনোমন্দিরে অবিস্মরণীয় হয়ে থাকাটাই তার গৌরব। কিন্তু কবির এমন কোনো গুণ নেই যার জন্য মাতৃভূমির কাছে তিনি অমরতা প্রার্থনা করতে পারেন। তবে মাতৃভূমি যদি তাকে দোষ ত্রুটি বাদ দিয়ে শুধুমাত্র গুণগুলিকে ধরেন, তবে তিনি দেশ তথা দেশবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবেন। দেশবাসীর হৃদয় মন্দিরে তিনি চিরস্মরণীয়, চিরভাস্বর হয়ে থাকবেন। ফুটি যেন স্মৃতি জলে, মানসে মা যথাফলে, মধুময় তাম্রস কি বসন্তে কি শরতে।